আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আবহাওয়া পূর্বাভাস কি বলছে এবং শহরে আজকের তাপমাত্রা কেমন দেখছেন? জি, আবহাওয়ার পূর্বাভাস যেটি বলেছেন যে আগামী আগামী এপ্রিলের থেকে আগামী মে থেকে যেই বৃষ্টিপাত শুরু হয়েছিল, মে থেকে বৃষ্টিপাত হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে এবং আজকের যে আবহাওয়ার তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি সকালবেলার যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটি ঢাকায় 29.5 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি 81%। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই তীব্র তাপপ্রবাহে রাজধানীতে মানুষরা যত কম সংখ্যক পার্সেন্ট বেরোচ্ছেন, আগে যে এই সময়টাতে যে পরিমাণ যানজটের সৃষ্টি হতো এবং যে পরিমাণ মানুষের চলাচল ছিল তা কিন্তু এখন চোখে পড়ার মতো নয়। তবে মানুষ অনেকটা সচেতন হয়েছেন যে চলমান যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই হিট অ্যালার্টে মানুষ যতটুকু পারছেন নিজেকে এই দাবদাহ থেকে একটু বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন হচ্ছে খেটে খাওয়া মানুষরা, যারা কাজের জীবনের তাগিদে রাস্তায় কর্মের জন্য নামতে হচ্ছে। বিশেষ করে রিক্সা চালক, হকাররা এবং যারা বিভিন্ন ড্রাইভার থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনায় যারা জড়িত, তারাও মূলত বেশ বেগপথ হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকের যে তাপমাত্রা ছিল ঢাকার, তা একই রকম তাপমাত্রা আজকে বিরাজ করবে এবং আগামী 72 ঘন্টা পর্যন্ত এই তাপমাত্রায় থাকবে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে বৃষ্টিপাতের ব্যাপারে এখন পর্যন্ত আজকে বৃষ্টিপাতের কোনো হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 72 ঘন্টার মধ্যেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তবে আমরা আবহাওয়াবিদকে প্রশ্ন করেছিলাম যে বৈশ্বিক পরিবেশে যে এল নিনোর প্রভাব কি বাংলাদেশে পড়েছে কিনা। তবে উনি আবহাওয়াবিদ জানিয়েছেন যে বাহিরের বৈশ্বিক পরিবেশে এল নিনোর প্রভাব সরাসরি বাংলাদেশে পড়েনি। তবে এল নিনোর যে প্রভাব যেটি বাহিরে পড়েছে সেটির আংশিক বলা চলে যে বাংলাদেশের আবহাওয়া পড়েছে। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় এবং এই মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রাও কিন্তু রেকর্ড করা হয়। যে দাবদাহর পরিমাণ ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস, তাও চুয়াডাঙ্গায় ছিল। এবং ঢাকার আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি 37.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে এখন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে টাঙ্গাইলের আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুরের 27.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং আপনাকে যদি একটু জিনিস জানিয়ে দেয় যে রাজশাহীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা সেটি 41.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাতের কথা যদি বলি, গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত শুধুমাত্র সিলেটেই হয়েছে এখন পর্যন্ত, এই তথ্য আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। তবে সিলেটের যে বৃষ্টিপাত হয়েছে সেটি 24 ঘন্টা পরিমাপ করা হয়েছে 84 মিলিমিটার বৃষ্টিপাত এখন পর্যন্ত হয়েছে। তবে আরেকটা জিনিস জানিয়ে দেয় যে এই তাপপ্রবাহে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তটি বন্ধ ছিল, তবে আজ থেকে শুরু হয়ে গিয়েছে যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি কলেজ এবং শিক্ষা কলেজের স্কুলগুলোর ক্লাস শুরু হয়ে গিয়েছে। তবে প্রাথমিক এবং প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের এখন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরেকটা জিনিস বলতে চাই যে
আবহাওয়া নিয়ে খুব একটি বিশেষ সুখবর নেই বলা চলে। তবে এরকম প্রবাহমান দাবদাহ আরও বেশ কিছুদিন থাকবে মে মাসের শুরু পর্যন্ত। মে মাসের শুরুতে হয়তো বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা কমবে এই দাবদাহ এবং জনজীবনে একটু স্বস্তি ফিরে আসবে। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানীতে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। তীব্র গরম আর যানজটে নগরবাসীর জীবন এখন ওষ্ঠাগত। এরই মধ্যে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। এ মুহূর্তে রাজধানীর নটরডেম কলেজের সামনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন এবং গরম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? জন্য জারি করা হয়েছে, সেটির মেয়াদ আরও 3 দিন বাড়ানো হলেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে বন্ধ ছিল হিট অ্যালার্টের জন্য, সেটি কিন্তু বাড়ানো হয়নি। এবং সেই প্রেক্ষিতেই আজকে যে প্রাক প্রাথমিক বাদে অন্যান্য যত সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকার নটরডেম কলেজে এবং এখানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এখানে মিশ্র একটি প্রতিক্রিয়া দিচ্ছেন। তাদের যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন কলেজে, তারা বলছেন যে তাদের সামনে হচ্ছে সেমিস্টার পরীক্ষা, তো তাদের জন্য পড়াশোনার অনেকটাই আসলে বাকি রয়ে গিয়েছিল, সিলেবাসের অনেকটাই বাকি ছিল, যেটা হচ্ছে তারা এই সময়টুকুর ভেতরে কভার করতে যাচ্ছেন। এবং যারা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জুন মাসে হচ্ছে এইচএসসি পরীক্ষা, তো তারা চাচ্ছেন যেটা যে এই সময়টুকুতে খুলে দেওয়াটা তাদের জন্য বেশ ভালো হয়েছে এবং তারা তাদের যে বাকি পড়াশোনাটুকু রয়েছিল, বাকি থেকে ছিল, সেটুকু তারা এখান থেকে বা এই সময়ের মাঝে কভার করে নিতে পারবেন বলে তাদের ধারণা। অন্যদিকে অনেকেই বলছেন যে এই যে কাজটি হচ্ছে, অর্থাৎ স্কুল কলেজ এই গরমের মধ্যে খুলে দেওয়ার যে ব্যাপারটি, সেটিকে হয়তোবা এভাবে খুলে না দিয়ে অনলাইনে করা যেত বা বিকল্প কোনো একটা মাধ্যমে করা যেত। এখন তাদের শঙ্কা হচ্ছে এটি যে যদি এই গরমের ভেতরে যদি আবার বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়, তাহলে দেখা যাবে যে সেটি তাদের উপর একটি বাজে প্রভাব ফেলবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও তারা ক্ষতিগ্রস্ত হবে। নটরডেম কলেজে এসে অভিভাবকদের মতামত অনুযায়ী হচ্ছে যে তারা বলছেন যে শিক্ষার্থীদের জন্য এখন ক্লাসটা খুব জরুরি এবং তারা চাচ্ছেন যে ক্লাসটা হোক এবং একই সাথে তারা সুস্থতার জন্যও চাচ্ছেন যে নটরডেম কলেজের পক্ষ থেকে অন্তত একটি মেডিকেল টিম বা এই ধরনের যে ব্যবস্থা নেওয়া গরমের জন্য, যেন তারা অসুস্থ হয়ে না পড়েন, সেই ব্যবস্থাটি তারা চাচ্ছেন। এবং তাদের জন্য দেখা যাচ্ছে যে শিফট করে সকাল থেকেই কিন্তু এই শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে যারা শিক্ষার্থী ছিলেন তারা বেশ ভালোভাবে এখানে এসেছেন এবং উপস্থিতির যে ব্যাপারটি সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক এবং তারা বেশ ভালো পরিমাণে রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু, নাহিদ হাসান তিতাস ও ইন্দ্রজিৎ রায়। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমন বলছিলেন আর কি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মতো কিন্তু আজকে চুয়াডাঙ্গাতেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে ওই যে অন্য জেলাতে যেটা প্রাক কিংবা প্রাথমিক স্কুল আছে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ আছে। তবে মাধ্যমিক কিংবা কলেজ যে পর্যায়ে যে স্কুল কলেজগুলো আছে সেই স্কুল কলেজগুলো কিন্তু হচ্ছে বন্ধ রেখেছে, তো দুঃখিত, খোলা আছে। তো একই সাথে আপনারা আরো জানিয়ে রাখি, তবে অ্যাসেম্বলি কিন্তু বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে কিন্তু এই অ্যাসেম্বলি বন্ধ রেখে স্কুল চালাচ্ছে। তবে আমি এখন একটু কথা বলবো আমাদের সাথে এক অভিভাবক, ওনার সাথে কথা বলবো। তো আচ্ছা, আপনার বাচ্চা তো এই চুয়াডাঙ্গা কালেক্টর স্কুলে পড়ে, তো সেক্ষেত্রে এই যে স্কুল খুলেছে, এই আপনার ভিতরে স্কুল খোলার বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
আমি নিঃসন্দেহে স্কুল খোলাটাকে পজিটিভলি নিচ্ছি, বাট যে খরা এবং তাপপ্রবাহ চলছে, বিশেষ করে চুয়াডাঙ্গা এবং তার সন্নিহিত এলাকা ঝিনাইদহ যশোর মিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে, যা 42.7 বা তা ওভার করে যাচ্ছে সময়ে সময়ে। এরকম তাপমাত্রার ভিতরে মর্নিং শিফট তো মানে কোনো রকমের চালানো যায়, কিন্তু ডে শিফট একেবারেই অসম্ভব। বাসা বাড়ির বাইরে বেরোনো, ঘোরা চলা, রোদ্রের ভিতরে চলা, এটা একেবারেই করা যাচ্ছে না। আর স্কুল গৃহ তো সব তো আর বহুতল বিল্ডিং না, এবং কারেন্ট বা ইলেকট্রিসিটি আছে, আবার পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও নেই, এসি তো প্রশ্নই ওঠে না আমাদের দেশের প্রেক্ষাপটে। এই অবস্থায় যে তাপমাত্রায় আমাদের বাচ্চারা ক্লাস করছে তা একটা অসহনীয়। এর ওদিকে বছরের শুরুতে বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানাদিতে অনেক সময় গেছে, রমজানের সময় গেছে, ঈদ গেছে, এদের পরে তাপমাত্রার কারণে এক সপ্তাহ বিলম্বে প্রতিষ্ঠান খুলেছে, এটা ঠিক আছে। এসব কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। আবার এই প্রচণ্ড তাপের ভিতরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়াটাও অসম্ভব, একরকমের অসম্ভব। কিন্তু সেটা আবার বন্ধ রাখলে লেখাপড়ার ক্ষতি, পড়াশোনার ক্ষতি হচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো এখন আপনারা কি চাচ্ছেন, আপনি একটু বলবেন? আমরা যেটা চাচ্ছি যে বিকল্প কি কোনো পথে এই শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নেওয়া যেত কিনা, বা এই মর্নিং শিফটটা এক করে অর্থাৎ মর্নিংয়েই। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন আর কি, সেটা হচ্ছে যে একটা অভিভাবক আমাকে জানালো বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানাচ্ছে। আমার সাথে আরেকটা অভিভাবক আছে, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলেন যে আপনার বাচ্চা এখানে পড়ছে, এই গরমে প্রচন্ড গরম এবং চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহের ভিতরে যে স্কুল খুলেছে সেটা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি স্কুলটা আরো আগে দেওয়া উচিত, হ্যাঁ, 7টা থেকে 10টা পর্যন্ত দেওয়া উচিত। ধন্যবাদ। তো এখানে যে শুনছিলেন যে আমরা এখানে দুইটা অভিভাবকের সাথে কথা বললাম, একজন হচ্ছে বিকল্প উপায়ে স্কুল হচ্ছে চালানোর ব্যবস্থার কথা জানিয়েছে, আর একজন হচ্ছে মর্নিং শিফটে সব ছাত্রছাত্রীকে এই মর্নিং শিফটে নেওয়ার জন্য, মানে যে স্কুলে দুইটা হচ্ছে শিফট আছে সেই স্কুলে এক শিফটে নিয়ে আসার জন্য দাবি জানিয়েছে। তবে আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা আমাকে যেমনটা জানিয়েছে তারাও কিন্তু একই কথা, যে বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে খোলা রাখার ব্যবস্থা জানিয়েছে। যেমন হচ্ছে করোনাকালীন সময় জুমের মাধ্যমে যে হচ্ছে স্কুল কলেজে পাঠদান চলতো, সেই উপায়ে আর কি স্কুল বন্ধ রেখে যে বাসায় থেকে অনলাইনের মাধ্যমে জুমে হচ্ছে ক্লাস কিংবা পাঠদান করা যায় কিনা, এমনটি হচ্ছে তাদের দাবি ছিল। তো এই ছিল হচ্ছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছে যশোরের ইন্দ্রজিৎ রায় কাছে। ইন্দ্রজিৎ, আপনি জানাবেন যে যশোরের কি অবস্থা, কারণ এই যে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া 4 ডিস্ট্রিক্টে কিন্তু অতি তীব্র তাপদাহ চলছে। তো সেক্ষেত্রে আপনার যশোরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে কিনা, খুললে শিক্ষক কিংবা ছাত্রছাত্রীরা কি বলছে একটু আমাদের জানাবেন। সেতু, আসলে আপনি যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু চুয়াডাঙ্গার মতো সর্বোচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহ গত 3 সপ্তাহ ধরে কিন্তু বয়ে যাচ্ছে যশোরের উপর দিয়ে, এবং এই তাপপ্রবাহের কারণে কিন্তু সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সেই বন্ধ ঘোষণার আজ থেকে কিন্তু স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সবগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি সেটি বলছে যে যদি আরও সকালে স্কুল চালু করা যেত তাহলে তাদের জন্য সুবিধা হতো। এবং আমরা যদি এখন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, এই যে আজকে তো প্রথম স্কুল, রমজানের ছুটি এবং গরমের ছুটির পরে আজকে স্কুল খোলা হয়েছে, তাপমাত্রা তো কমেনি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা? তো বলতে চাই, প্রথমে অনেক অসুবিধাই হচ্ছে, অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। গরমের কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছি, ঠান্ডা গরম লাগছে, এবং প্যারেন্টসরা স্কুলে আসতে নিষেধ করছে, এবং বেশিরভাগ প্যারেন্টসরাই বলছে এই গরমেতে স্কুলটা কেন দিল। আমাদের সবার দাবি শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবুক। শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলি যে তিনি যেন মর্নিং শিফটে স্কুলটা দিন, মর্নিং শিফটে স্কুলটা দেখলে সেটা আমাদের বেটার হবে করার জন্য। আপনার 7টা থেকে 11টা পর্যন্ত দিলে সেটাই বেস্ট বলে আমরা মনে করি স্কুলটা, কারণ এই গরমে অতিরিক্ত তাপমাত্রায় আমরা একদমই স্কুল করতে অভ্যাসী হচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে আমাদের। আমি চাই যে সেজন্য এটা নিয়ে কথাটা নিয়ে ভেবে দেখুক আমাদের সবার কথা। আমরা আর একজনের সঙ্গে কথা বলবো। এই যে সকাল স্কুল শুরু হয়েছে এবং
এখন গরমে কি কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, আমাদের অনেকে অসুবিধা হচ্ছে। সবাই এখন অনেক গরমে এখন বিদ্যুৎ তো থাকছে, কিন্তু বিদ্যুৎ যদি চলে যায় তখন অনেকেই মানে অসুস্থ হয়ে পড়তেছে। তারপর আমরা এখন বলবো যে মর্নিং স্কুলটা দিলেই বেশি সুবিধা হয় আর কি। এখন কয়টায় শুরু হচ্ছে? এখন 9টায় স্কুলটা শুরু হচ্ছে। এখন মর্নিং স্কুলটা 7টা থেকে 11টা পর্যন্ত দিলে সুবিধা হয়। সে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে 12টা থেকে 3টা পর্যন্ত কোনো কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। এখন তো স্কুলটা সকালে দিলে ভালোই হয়। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কাছে, তারা আসলে বলছেন যে যদি আরো সকালে স্কুল যদি চালু করা যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা হবে, এবং গরমের কারণে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে নানা ধরনের অসুবিধা হচ্ছে সেটি আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকেই। তো এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আসলে ঈদ উল ফিতরের ছুটি সহ এই যে তীব্র দাবদাহের ছুটির প্রায় 1 মাস পরে কিন্তু আজ থেকে স্কুল কলেজ খুলেছে, অর্থাৎ তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু খুলেছে, কারণ এখনো 3 দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে, তার মধ্যেই স্কুল কলেজ খুলছে। এতে কিন্তু অনেকটা উদ্বিগ্ন অভিভাবকরা, তারা বলছে এখনো তাপমাত্রা কিন্তু কমেনি, এর মধ্যেই বাচ্চারা যদি স্কুলে বা কলেজে আসে তাহলে কিন্তু নানা আশঙ্কা দেখা দিতে পারে, এবং এই যে তীব্র দাবদাহের ফলে কিন্তু তারা অসুস্থ হয়ে যেতে পারে, পানি সংকট দেখা দিতে পারে এবং শারীরিকভাবে নানা ধরনের জটিলতার মধ্যে পড়তে পারে। তাই কিছুটা হলেও কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করতেছে। আর আমি যদি একটু জানাই যে গত 3 দিন যাবৎ কুষ্টিয়ায় কিন্তু 40-এর উপরে তাপমাত্রা বিরাজ করছে, যেমন গতকালও 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবং আজকে এখন সকাল 11টা বাজে, এই 11টার সময়ও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আসলে এই যে তীব্র তাপদাহর মধ্যেই স্কুল কলেজ খোলা হয়েছে এবং বাচ্চারা স্কুলে এবং কলেজে আসতেছে, এতে কিন্তু অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে অভিভাবকরা। আসলে আমার সাথে একজন অভিভাবক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আমরা জানি যে ঈদ উল ফিতরের পরে তার সাথে ছুটি বাড়ানো হয়েছিল 1 সপ্তাহ তীব্র দাবদাহের জন্য, আজ থেকে আবার তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা হয়েছে। আসলে আপনারা অভিভাবক, এই বিষয়টা আপনারা কি হিসেবে দেখছেন? দেখেন, এখন বাজে 11:21, এখন 38 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আপনার স্কুল যেটা হয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, 11:40 পর্যন্ত স্কুলের নিয়ম করেছে। তো যেখানে হিট অ্যালার্ট জারি করা, সেখানে আমার মনে হয় স্কুলে না পাঠানোই ভালো বা না খোলাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা করোনার মধ্যে অনলাইনে ক্লাস করেছি, এটা যদি বিকল্পভাবে অনলাইনে ক্লাসের কোনো ব্যবস্থা থাকে, এটা তো খুব বেশি দিন থাকবে না, হয়তো 3 দিন 4 দিন বা 5 দিন, আবহাওয়া তো পরিবর্তন হয়। তো সেই সময়টুকু আমরা একটু অনলাইনে যদি ক্লাসের ব্যবস্থা করতে পারে তাহলে হয়। আর এখন যদি বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, দায়ভার কে নেবে? শিক্ষামন্ত্রী নিবে? কখনোই নিবে না, দায়ভার গার্জেনকে নিতে হবে। সো আমরা এই প্রক্রিয়াটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনে তারা অনলাইনে যে কোনোভাবে বিকল্প চিন্তা করুক, অনলাইনে করুক আর যেভাবে করুক বিকল্প চিন্তা করুক, যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করি। যেমনটি শুনছিলেন, আসলে এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল খোলার কারণে কিন্তু অভিভাবকরা অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে। তারা কিন্তু বলছে যে এই যে শিক্ষা ব্যবস্থাতে এই যে স্কুল কলেজ না খুলে যদি বিকল্প পদ্ধতিতে কোনো শিক্ষা পাঠদান করা যায়, সেই বিষয়টাই কিন্তু অভিভাবকদের দাবি। তারা বলছে যে করোনার মধ্যে যেমন প্রায় 2 থেকে 3 বছর অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া গেছিল, সেই রকম যদি কিছুদিন এই অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়। তাছাড়াও আরেকটা জিনিসও তারা বলতেছে, যদি সকালে মর্নিং শিফট খুব সকালে স্কুল চালু করে যদি 10টা-11টার মধ্যে স্কুলটা শেষ করা যায় তাহলে কিন্তু তারা অনেকটা নিশ্চিত থাকতে পারে। তাছাড়া তারা বলছে যদি এই তীব্র গরমের ফলে কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে এই দায়ভারটা কে নেবে? তবে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা কিন্তু এই যে স্কুল দীর্ঘদিন পরে স্কুলের ছুটিকা শেষে স্কুল কলেজগুলো আসার পর তারা কিন্তু অনেকটা খুশি, অর্থাৎ তাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে বাসায় কিন্তু অনেকটা বোর হয়ে গেছিল। তাই শিক্ষার্থীরা কিন্তু এই স্কুল কলেজ যে খুলেছে এটাকে কিন্তু অনেকটা সমর্থন করছেন। তারা যেটা বলছে, তারা বলছে আসলে দীর্ঘদিন বাসায় পড়াশোনা হচ্ছে না, তাই এই স্কুল কলেজ খুললে হয়তো পড়াশোনার গতি বাড়বে। তবে আমি যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা কিন্তু পরামর্শ যেটা দিচ্ছেন, বলছেন এই যে তীব্র গরমে যখন বাচ্চারা স্কুল বা কলেজে আসবে তখন কিন্তু বেশি বেশি করে
ঠান্ডা জাতীয় খাবার এবং ঠান্ডা স্থানে থাকা এবং স্কুল এবং কলেজগুলোর যেখানে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ফ্যানের ব্যবস্থা নাহলে এসির ব্যবস্থার কথা তারা বলছেন। তা না হলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে এমনটাই বলছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে কিন্তু অভিভাবক, শিক্ষার্থী এবং চিকিৎসক, সাধারণ মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। হয়তো কেউ খুশি হচ্ছে, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছে। এই ছিল কুষ্টিয়া থেকে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে যে দাবদাহ বয়ে যাচ্ছে তার ব্যতিক্রম কিন্তু না, এবং এই বৃষ্টিহীন বরগুনা থাকার কারণে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। বরগুনা সদর হসপিটাল আমরা ঘুরেছি, যে বরগুনা সদর হসপিটাল 250 শয্যার হসপিটাল হলো, এখানে প্রায় প্রতিদিন 350-র উপরে কিন্তু রোগী ভর্তি থাকে, এবং বহির্বিভাগে প্রায় প্রতিদিন 700-রও বেশি রোগী ভর্তি থাকে, এবং যে কারণে কিন্তু সাধারণ যে রোগীরা আছে তারা কিন্তু চিকিৎসা সেবা ঠিকভাবে পাচ্ছে না। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, এখানে 55টি ডাক্তারের পদ থাকলেও এখানে মাত্র 18 জন ডাক্তার দিয়ে কিন্তু সেই সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। এবং আমরা বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছে যে গরম বেশি থাকার কারণে কিন্তু নারী এবং শিশু রোগীরা কিন্তু বেশি এখানে ভর্তি হচ্ছে, এবং আক্রান্ত সংখ্যা দিনে দিনে কিন্তু বাড়ছে। আমরা হসপিটালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে মাত্র 13 থেকে 14টা বেড থাকলেও প্রতিদিন শতাধিক কিন্তু রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে, এবং যে দিন যত যাচ্ছে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু তত বাড়ছে, এবং প্রতিদিনই কিন্তু গরম বেড়েই চলছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়ছে, যে কারণে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু খুব একটি বাইরে বের হচ্ছে না, এবং যারা খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে, তারা যখন বের হচ্ছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং তারপরে কিন্তু পানি শূন্যতায় ভোগার কারণে কিন্তু তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই অবস্থায় সচেতনতার বিকল্প নেই, এবং সচেতন থাকতে হবে। সচেতন থাকলেই কিন্তু এই ডায়রিয়া বা গরমজনিত যে রোগ আছে তা থেকে মুক্তি পাওয়া যাবে, এবং তার ডাক্তারদের কিন্তু এই যে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে, এবং অতিরিক্ত রোগী থাকার কারণে কিন্তু দিনরাত ডাক্তারদের পরিশ্রম করতে হচ্ছে, এবং রোগীদেরও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের খবরাখবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ধর্মঘটের বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে ধর্মঘটের কারণে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যেহেতু আজ অফিস খোলার দিন এবং পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ খুলেছেন, সেই হিসাবে আসলে যারা বিভিন্ন অফিসগামী যাত্রী রয়েছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। কারণ পরিবহন শ্রমিকদের এই ধর্মঘট আগামী 48 ঘন্টা চলবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন যে চুয়েটের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে তাদের 3টি বাস পোড়ানো হয়েছে এবং একটি বাস ভাঙচুর করা হচ্ছে। পাশাপাশি শাহমানব পরিবহন এবং এবি ট্রাভেলসের কোনো গাড়ি কাপ্তাই সড়কে চলতে দেওয়া হচ্ছে না। এগুলো সহ আরো যে 3টা দাবি রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ কর্তৃক পরিবহন নেতা এবং বাস চালক হেল্পারদেরকে হয়রানি করা, র্যাব কর্তৃক চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা, এইসব সহ মোট 4 দফা দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে যে 48 ঘন্টা ধর্মঘট চলছে সেটি বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলায় চলছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এইসব জেলার 120টি রুটে এই ধর্মঘট চলছে। এতে করে আসলে জনজীবনে এক ধরনের ভোগান্তির শেষ নেই বলা যায়। আমরা এখন একজন পরিবহন শ্রমিক নেতার সাথে কথা বলবো। আপনাদের যে ধর্মঘট চলছে, আজ বিকেলে একটি সভা হওয়ার কথা রয়েছে 3টায়, এখন এইটা কখন গিয়ে শেষ হবে? এটা আজকে 3টায় আমাদের সবার আলোচনার পরে বোঝা যাবে শেষ হচ্ছে কিনা, আর যদি এখানে সিদ্ধান্ত না আসে তাহলে এটা কন্টিনিউ হবে। আপনাদের এই ধর্মঘট কেন, বা চুয়েটের সাথে আপনাদের সম্পর্কটা কি? চুয়েটের সাথে আমাদের সম্পর্ক তো ভালো। চুয়েটের ছাত্ররা আমাদের পরিবহনের যাত্রী, কোনো সমস্যা নেই। কিন্তু একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে, খাদ্য দূষণ হোক বা অন্য কোনো কারণে হোক, হওয়ার পরে একটা প্রশাসনের একটা মীমাংসার কথা ছিল, কথা হয়ে গেছে অনেকটা। মীমাংসা হওয়ার পরে তারা বাইরে গাড়িগুলো জিম্মেগার রাখা গাড়িগুলো বাইরে এনে জ্বালাই দিয়েছে। আগুন জ্বালাই দেওয়ার পরে আমাদের আজকে এরকম বাধ্য হয়েছে। আমরা পাশাপাশি অন্য কিছু দাবি দেবো আছে, যেমন এই যে সড়কের শৃঙ্খলাকারী গাড়িগুলো, অবৈধ গাড়ি, ছোট গাড়ি, তারপরে ব্যবহার মোটরসাইকেলের চলাচল, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা দাবি জানাইছি। তারপর আমাদের দুর্ঘটনার ক্ষেত্রে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এগুলো বন্ধ হোক, আমরা সেটা চাই।
তারপর আমাদের এই যে পরিবহন চালানোর জন্য যেগুলো কর্মকর্তা বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয় তাদেরকে কোনো কথাবার্তা ছাড়া র্যাব এসে ধরে নিয়ে যায়। আমরা চাই যে এগুলো বন্ধ হোক। আপনাদের যে 3টি বাস পোড়ানো হয়েছে, একটি বাস ভাঙচুর করেছে, এটা আপনাদের কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? এগুলো তো আমাদের এক একটা গাড়ির অনেক টাকা। মনে করেন একটা গাড়ি যদি ৫-৫ লাখ টাকা হয়, 3টে গাড়ি প্রায় ১.৫ কোটি টাকার উপরে। আর যেগুলো অ্যাবিড্রাস ভাঙছে এগুলো তো নতুন গাড়ি, কমপ্লিটলি নতুন গাড়ি। এগুলো একটা ৬০ থেকে ৬৫ পর্যন্ত বাইক সিসি যার কন্ডিশনের উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে অনুমান করা যায় যে বর্তমানে বাজার অনুযায়ী প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। জি, আপনি আসলে শুনতে পাচ্ছেন পরিবহন নেতারা বলছেন তাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে আসলে সেগুলো খুব অধিক মূল্যের গাড়ি। এবং আমরা সকাল থেকে নগরী যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, অক্সিজেন যেই সড়ক দিয়ে আপনার রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির প্রধান সড়ক, সেই সড়কে আমরা ঘুরে দেখেছি। এখন আমরা রয়েছি নতুন ব্রিজ এলাকায়, এখানে কক্সবাজার বান্দরবান রোডের সাধারণ মানুষ চলাচল করে। এখানে আসলে আমরা এসে যেটি দেখেছি, মানুষের যে ভোগান্তি আসলে বলাই বাহুল্য, কারণ যেসব অল্প সংখ্যক যানবাহন চলছে সেগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আসলে মানুষ গন্তব্য স্থানে যাচ্ছেন। তবে আজ বিকেল 3টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সভা রয়েছে, সেই সভায় জেলা প্রশাসক থাকবেন এবং পরিবহন মালিক নেতারা থাকবেন। সে সভায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, বা তাদের যদি পরিবহন নেতারা বলছেন যদি সবাই তাদের দাবি দাওয়াগুলো মেনে না হয় তাহলে তারা তাদের সেই ধর্মঘট তুলে নেবেন। যদি দাবি দাওয়া মেনে না হয় তাহলে তাদের যে 48 ঘন্টা টাকা পরিবহন ধর্মঘট সেটি চলবে। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।